সবাইকে স্বাগত। সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া পথ আজ থেকে আবারও বন্ধ হলো। সিন্ডিকেটের প্রতারণায় অন্তত ৩০,০০০ কর্মী টাকা দিয়েও যেতে পারেনি। যেসব প্রতিষ্ঠানের অনিয়মে বাজারটি বন্ধ হলো তাদের কারণে ২০১৮ সালেও একই ঘটনা ঘটেছিল, আর তারাই এখন বলছে সিন্ডিকেট ভাঙা না গেলে অনিয়ম বন্ধ হবে না। দুর্নীতির অনুসন্ধান এড়িয়ে পরিবার সহ বিদেশে চলে গিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। জানা গেছে এর আগে যথেষ্ট সময় নিয়ে ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছেন তিনি, বিক্রি করেছেন বাড়ি। আর বেনজির দেশে না বিদেশে আছেন তা জানেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এমপি আজিম হত্যা মামলার তদন্তের জন্য ভারতের ওপরে নির্ভর করছে বাংলাদেশ। সরকার মনে করছে চুক্তি থাকায় ঘটনার মাস্টারমাইন্ড শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরানো ভারতের জন্য সহজ হবে। এদিকে কাঠমান্ডুতে গ্রেফতার আরেক আসামি সিয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য নেপালে গেছে দিল্লি পুলিশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। বারবার অনিয়মের দায়ে বন্ধ হয় মালয়েশিয়ার শ্রমবাজার, আবার অনিয়মের মাধ্যমে খোলে বাজারটি। এতে প্রতারিত হচ্ছেন কর্মীরা, গুনতে হচ্ছে বাড়তি টাকা। ভুয়া নিয়োগপত্রের কারণে দেশটিতে গিয়ে কাজও পাচ্ছেন না অনেকে। এবার যেতে পারেননি অন্তত ৩০,০০০ কর্মী। মাশরেক রাহাতের রিপোর্ট। দুষ্ট চক্রে বন্দী মালয়েশিয়ার শ্রমবাজার। নির্দিষ্ট কিছু রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোয় অনিয়মের অভিযোগে আবারও কর্মী নেওয়া বন্ধ করেছে দেশটি। ২০১৮ সালেও একই অভিযোগে বন্ধের পর ২০২২-এ এসে সেই প্রতিষ্ঠানগুলোকেই কাজ দিয়ে আবারও বাজারটি খুলে দিয়েছিল দেশটি। রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরার নেতারা বলছেন নির্দিষ্ট এজেন্সির এই সিন্ডিকেট করতে বড় টাকার বাণিজ্য হচ্ছে। বাজার চালুর ক্ষেত্রে এই প্রথা ভাঙা না গেলে শ্রমবাজারটিতে অনিয়ম বন্ধ হবে না। সিন্ডিকেট হলো ১০০ জন, কিন্তু আমার বাইরার সদস্য রিক্রুটিং এজেন্সি প্রায় ২৫০০। তো ২৫০০ কিন্তু এটা দায় নিবে না, এই দায়টা ১০০ এজেন্সিকেই নিতে হবে। ভবিষ্যতে এই শ্রমবাজারে আর কোনো প্রকার সিন্ডিকেশন যেন না হয়, এই ব্যাপারে আমাদের মন্ত্রণালয় এবং আমাদের সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। মালয়েশিয়া যেতে সরকার নির্ধারিত ৭৯,০০০ টাকার জায়গায় কর্মীদের গুনতে হয়েছে ৬ লাখ টাকা পর্যন্ত। এত টাকা খরচ করে যারা যেতে পারেননি সেসব প্রতারিত কর্মীরা আজ টাকা ফেরতের আশায় ঘুরেছেন রিক্রুটিং এজেন্সিগুলোর অফিসে। জমি জাতি সব বেঁচে কিনে ধরে নিয়ে আজ আমাকে ফ্লাইট নেই, আজ ১.৫ বছর ধরে ঘুরাচ্ছে। টাকা ফেরত চাচ্ছি কিন্তু ট্রাভেলস এজেন্সি তো বন্ধ। এটা 100% প্রতারণার একটা মানুষ তার খেত বেচা টাকা দিছে, সুদ করে টাকা দিছে। শ্রমবাজারটিতে সিন্ডিকেটের অভিযোগ যাদের দিকে তারা বলছেন মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার ১০০টি প্রতিষ্ঠান কর্মী পাঠিয়েছিল। যারা যেতে পারেননি তাদের টাকা ফেরত দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান বাইরার সাবেক এই নেতা। যারা যেতে পারবে না তাদেরকে টাকা, যদি সে যেতে নাই পারে তাদেরকে টাকা রিক্রুটিং এজেন্সি ফেরত দেবে, সে ব্যবস্থা করতে হবে। ঢাকায় মালয়েশিয়ার হাই কমিশনার জানিয়েছেন শ্রমবাজারটি ঘিরে কিছু ব্যবসায়ীর অপরাধ বন্ধে কাজ করছেন তারা। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীও এ বিষয়ে শক্ত পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন। This is something that beyond not only Malaysian but also Bangladesh, beyond the control of two governments, but the two governments we are in good cooperation in order to address this issue. তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে এই সমস্ত জিনিস উঠে আসবে তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা গ্রহণ করব। গেল ২ বছরে মালয়েশিয়ায় গিয়েছেন প্রায় ৪,৬০,০০০ কর্মী। এদের মধ্যে দেশটিতে গিয়ে অন্তত ৫০,০০০ জন কাজ পাননি বলে অভিযোগ রয়েছে। মাশরেক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের দুর্নীতির অনুসন্ধান চলাকালে ব্যাংক থেকে টাকা তোলা এবং বিদেশে চলে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দাবি, বেনজির দেশে না বিদেশে তা জানেন না তিনি।
বিস্তারিত হাসনাইন তানভীরের রিপোর্টে। পুলিশ দুর্নীতি করতে চান তারা ছেড়ে দেন, পুলিশের চাকরি দরকার নেই। দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। বিভিন্ন সময় দুর্নীতির বিরুদ্ধে নিজের অবস্থান জানান দিতে এমন সব বক্তব্য হরহামেশাই রাখতেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হিসেবে দায়িত্ব পালন করবে। চাকরিতে থাকাকালে 5 বার পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ মেডেল BPM ও সততার প্রতীক শুদ্ধাচার পুরস্কারও পান বেনজির। কিন্তু নজিরবিহীন সব দুর্নীতির মাধ্যমে সেই বেনজিরের অগাধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। আদালতের আদেশে বিপুল পরিমাণ সম্পদ অবরুদ্ধ ও জব্দ করা হয়েছে। বিদেশেও খোঁজা হচ্ছে তার সম্পদ। অবৈধ সম্পদ নিয়ে দেশ জুড়ে যখন আলোচনা সমালোচনার ঝড়, তখন নিশ্চুপ বেনজির। আদৌ তিনি দেশে আছেন কিনা তা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ইমিগ্রেশনের বিভিন্ন সূত্র বলছে, গত 4 মে স্ত্রী ও সন্তানদের নিয়ে সিঙ্গাপুর হয়ে দুবাই গেছেন বেনজির। বর্তমানে সেখানেই অবস্থান করছেন সপরিবারে। দেশ ছাড়ার আগে বেনজির তার ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে তুলে নেন প্রায় সব টাকা। ঢাকার ভাটারা এলাকার একটি বাড়ি ও দুবাইয়ে একটি অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিয়েছেন এমন তথ্য পাওয়া যাচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে। এত সব অভিযোগ ওঠার পরও বেনজির আহমেদ কিভাবে তার সব অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিলেন এবং সপরিবারে দেশ ছাড়ার সুযোগ পেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মে মাসের 4 তারিখে সে তার সব পরিবার নিয়ে চলে গেছে। আরও দেখলাম যে যাওয়ার আগে তার অ্যাকাউন্টগুলো সমস্ত সে খালি করে গেছে। ফিক্সড অ্যাকাউন্ট যেগুলো ছিল সেটা প্রায় 60 কোটি টাকা সিঙ্গাপুর এয়ারলাইন্সে এসে চলে গেল সকলের চোখের নাকের দিন। তাহলে এই যে কথা বলছেন যে কেউ ভাগ ছাড় পাবে না, আমরা সবাইকে বিচার করি, সবাই, এটা কি আপনার মানুষকে আম্মক মনে করেছেন বাংলাদেশের মানুষকে? তবে বেনজিরের দেশ ছাড়ার কোনো তথ্য জানেন না এমন দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না বলেও মন্তব্য করেন তিনি। তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি, সে নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে। আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে। আমাকে জেনে কথা বলতে হবে। আপনারা যে প্রশ্নটা করছেন আমাকে জেনে কথা বলতে হবে। ভবিষ্যতে বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো প্রমাণ হলে তাকে আদৌ দেশে ফিরে আনা যাবে কিনা তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। এমপি আনোয়ারুল আজিম হত্যা মামলা ভারত তদন্ত করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, সেক্ষেত্রে হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে আনবে ভারত। এদিকে কলকাতা থেকে ফিরে আজ নেপাল গেছে ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে 3 সদস্যের দল। এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে এদেশের গোয়েন্দারা কলকাতায় গিয়ে সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্কে খুঁজে পান দেহাংশ, যেসব আনোয়ারুল আজিমের হতে পারে বলে ধারণা গোয়েন্দা পুলিশের। বৃহস্পতিবার দেশে ফিরে মামলার আরও তদন্তের জন্য আজ নেপাল গিয়েছে গোয়েন্দা পুলিশ। বিমানবন্দরে তারা জানায়, কলকাতায় আজিম হত্যার পর অনেক আসামি নেপাল পালিয়ে যায়। ইন্টারপোলের সহায়তায় কাঠমান্ডু পুলিশের কাছে গ্রেফতার আসামি সিয়ামকে জিজ্ঞাসাবাদ শেষে দেশে ফিরিয়ে আনার সম্ভাবনা রয়েছে। ইন্টারপোলের মাধ্যমে আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে এখানে সিয়াম সহ বেশ কয়েকজন আসামি, তারা কেউ চলে গেছে, কেউ আছে। এই বিষয়গুলি তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে তাহলে তাদেরকে জন্য তারা গ্রেপ্তার করে। আমরা সেখানে আমাদের মামলাটার তদন্তের অগ্রগতি করার জন্যই মূলত আমরা আসামিরা যে জায়গায় ছিল বা যে জায়গায় কার সাথে সম্পর্কে কথা বলতে যাচ্ছি। এদিকে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, আনোয়ারুল আজিম হত্যা মামলা তদন্ত করবে ভারত। সেক্ষেত্রে ভারতই ওই হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে ফিরে আনবে বলে জানান তিনি। হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে ভারতে, কাজেই মূল যে হত্যাকাণ্ড অনুযায়ী যে মামলাটা সেটা ভারতেই হয়েছে এবং ভারত থেকে সেটা হবে এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় প্রত্যাবর্তন চুক্তি রয়েছে। কাজেই এটা ভারত সরকারই তাদের কাছে আবেদন করবে, যেহেতু ঘটনাটা ঘটেছে তাদের দেশে। এদিকে ভিসা না পাওয়ায় এখনো কলকাতায় যেতে পারেননি আজিমের পরিবারের সদস্যরা। ডিএনএ পরীক্ষা না হওয়ায়
জানা যায়নি উদ্ধার হওয়া দেহাংশের পরিচয়। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের নতুন মূল্য কার্যকর হয়েছে আজ থেকে। জ্বালানি বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী ডিজেল, পেট্রোল, অকটেন এবং কেরোসিন সহ সব ধরনের তেলের দামই বাড়ানো হয়েছে। চলতি বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সাথে মিল রেখে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হচ্ছে। শুধু ওইবারই জ্বালানি তেলের মূল্য কমানো হয়েছিল, কিন্তু পরবর্তী মাসগুলোতে শুধুই বেড়েছে। এই মূল্য বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা। আমি এখন তেল তুলতে এসে দেখতেছি 31 টাকা লিটার, তাইলে আমার সামান্য বেতন, আমার প্রতিনিয়ত বেতন বাড়তেছে 6 মাস বা বছর। আমাদের দুঃখ দেখার মতো কেউ নাই, তাদের মন চাচ্ছে বাড়াচ্ছে, তাদের মন চাচ্ছে কমাচ্ছে। জুন মাসের জন্য যে দাম ঘোষণা করা হয়েছে তাতে ডিজেল ও কেরোসিনে লিটার প্রতি 75 পয়সা বাড়িয়ে বর্তমান মূল্য 107 টাকা 75 পয়সা করা হয়েছে। আর লিটারে 2.5 টাকা বাড়িয়ে পেট্রোল 127 আর অকটেন 131 টাকা করা হয়েছে। এর আগে বছর 2 টাকা, আজকে আবার 2.5 টাকা করে, এরকম বাড়তেই থাকবে। একবার বাড়াইলে আর কমায় না। সরকারে যে কি করতেছে বুঝতেছি না। রাত্রে একটা কথা বলবে যে তেলের দাম 2 টাকা 3 টাকা 5 টাকা বাড়াই দিছি, সকাল থেকে কার্যকর, নিলে নিবেন, না নিলে পাম্প বন্ধ, তেল থাকবো না, এই সেই যত আন্দোলন, কোনো ফায়দা নাই। আপনি কার বিরুদ্ধে আন্দোলন করবেন? নিয়ম অনুযায়ী বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলে দেশেও বাড়বে দাম, আর কমে গেলে কমবে দেশেও। তবে এক ধাক্কায় যেন কখনোই বেশি বৃদ্ধি না পায় সে বিষয়টির দিকে সতর্ক থাকার পরামর্শ এই বিশেষজ্ঞের। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে গত 3 মাসে তেলের দাম স্টেবল, মানে এটা বাড়ছে না কমছে না তেমন কিছু না। তো সেই অনুযায়ী আমরা যদি দেশে দেখি ফর্মুলা করার পরে বাড়া কমাটাও কিন্তু ওই রেঞ্জের মধ্যেই আছে। তা আমি মনে করি এটা এখনো সহনশীল পর্যায়ে আছে, এটা ওর বাইরে যায় নাই। কিন্তু কথা হচ্ছে যে যদি এখন $100 চলে যায় তখন কি হবে? তখন যদি বাড়াতে হয় তখন তো ভোক্তার উপর একটা বড় চাপ পড়বে। তখন সরকারকে একটু অন্যভাবে চিন্তা করতে হবে। ইন্ডিয়া যেরকম করে, ওদের একটা ফেডারেল ট্যাক্স আছে, আবার লোকাল গভর্নমেন্ট ট্যাক্স, ওগুলোকে তখন ওরা কমিয়ে দেয়। সো এখানেও ওই সেই সুযোগটা আছে সরকারের। জ্বালানি বিভাগ বলছে বিশ্ববাজারে তেলের দাম কিছুটা হ্রাস পেলেও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হওয়ায় এবারের মূল্য সমন্বয় করতে হয়েছে। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে টানা বৃষ্টিতে ডিএনডি বাঁধের ভেতরে পানিবন্দী হয়েছে প্রায় 20 লাখ মানুষ। কয়েক ফুট পানিতে তলিয়ে আছে রাস্তাঘাট এবং বাড়িঘর। বন্ধ হয়ে গেছে অনেক শিল্প কারখানা। নারায়ণগঞ্জ থেকে আনিসুর রহমান জুয়েলের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। পানিতে ডুবে আছে রাস্তাঘাট ও বাড়িঘর। পারাপার হতে প্রয়োজন পড়ছে নৌকার, কেউ আবার যাচ্ছেন রিকশায়। যাদের এই সুবিধা নেই তারা ভিজেই পার হচ্ছে কোমর পানি। কেউ মায়ের পিঠে চড়ে, কেউ বা বড় ভাইদের পিঠে চড়ে পানি পারাপার হচ্ছে। এমন দৃশ্য দেখা মিলবে ডিএনডি বাঁধের ভেতরে ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা এলাকায়। প্রতিটি বাসার নিচতলা পানিতে ডুবে আছে, নষ্ট হয়ে গেছে আসবাবপত্র। মসজিদ সহ ধর্মীয় উপাসনালয়ের ভেতরে পানি। টানা বৃষ্টি হলেই বসবাসের অনুপযোগী হয়ে পড়ে এই এলাকা। ঘূর্ণিঝড় রিমালের পর থেকে অবর্ণনীয় দুর্ভোগে দিন কাটছে ওই এলাকার বাসিন্দাদের। রান্না খাইতারি না, ঘরে ঘুমাইতারি না, ইসকে ইসকে সারা রাত্র বইয়া থাই ফিরাল। আজকে পানি খাবো, আমার গন্ধ খাইতে পারতেছি না। আমার ঘরে দেন খাট তো ডুবে রয়েছে, হাড়িপাতে ডুবে রয়েছে, কোথাও বের হতে পারি না পানির জন্য। আমাদের বাসায় পানি চলে মশা মাসি হয়ে গেছে। মসজিদ ডুবে গেছে, মসজিদে নামাজ পড়তে পারি না। যদি কেউ ইনকেস মারা যায় তাকে মাটি দেওয়া সম্ভব হয়ে যাবে। জলাবদ্ধতায় উৎপাদন বন্ধ হয়ে গেছে বাঁধের ভেতরে ছোট বড় অনেক শিল্প কারখানার। নামতে আমাকে না আড়ু পানি, ওইদিকে যাইতে কমর পানি, বুক পানি, কি করবো? বাসার মধ্যে আড়ু পানি, না পারি কোনো কাজ কাম করতে, না পারি কোনো ব্যবসা বাণিজ্য করতে। মাল সাবান অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সবকিছু নষ্ট হয়ে গেছে। জলাবদ্ধতার জন্য ডিএনডি বাঁধের ভেতরে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ, খাল দখল, বর্জ্য জমে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়া এবং কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন স্থানীয়রা। বিশাল নদীর ভিতরে পদ্মা ব্রিজ হইতে পারে, বঙ্গবন্ধু টানেল হইতে পারে, কর্ণফুলী নদীর তল দিয়া আমাদের এই লালপুরের এই অবস্থা। পাম্পের মাধ্যমে দ্রুত পানি নিষ্কাশনের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান। আমি আশা করি এই ঘটনার পার্মানেন্ট সমাধান করতে এলজিডির হেল্প লাগবে। আর আপাতত যে অবস্থাটা আছে, আমরা একটা নতুন ট্রান্সফরমার কিনছি, আগামীকালের মধ্যে আমি কেনার জন্য টাকা দিয়ে দিয়েছি। এখানে যিনি বিদ্যুৎ বিভাগের লোক আছেন অক্লান্ত পরিশ্রম করছেন, আমাদের লোকরাও পরিশ্রম করছেন। সো আমি বিশ্বাস করি আগামী 2-3 দিনের মধ্যে এই পানি আমরা নামিয়ে ফেলতে পারব।
কৃষিকাজের জন্য 1964 সালে ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা বিশাল এলাকা নিয়ে ডিএনডি প্রকল্প করা হয়। প্রতি বছর বর্ষায় সে বাঁধ অভিশাপে পরিণত হয় ওই এলাকার বাসিন্দাদের জন্য। মাছরাঙা নিউজ ডেস্ক। সিলেটের বিভিন্ন নদ নদীর পানি কিছুটা কমলেও এখনও তা বইছে বিপদসীমার উপর দিয়ে। অপরিবর্তিত রয়েছে সিলেটের বন্যা পরিস্থিতি। সীমান্তবর্তী উপজেলাগুলোতে বন্যার পানি কিছুটা কমলেও পানি বাড়ছে সিলেট নগরীতে। সুরমা এবং কুশিয়ারা নদীর পানি গত 24 ঘন্টায় কিছুটা কমলেও এখনো 5 পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার নিম্নাঞ্চলে পানিবন্দী অবস্থায় আছেন প্রায় 6.5 লাখ মানুষ। 13টি উপজেলায় বন্যা পরিস্থিতি হিসেবে 547টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বন্যা কবলিত 8 উপজেলার আশ্রয় কেন্দ্রে 3739 জন মানুষ আশ্রয় নিয়েছেন। উজান থেকে আসা পাহাড়ি ঢলে গত মঙ্গলবার থেকে সিলেটে পানি বাড়তে শুরু করে। জকিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ এবং কানাইঘাটে 5 উপজেলা নিম্নাঞ্চল প্লাবিত হয়। বছর শেষে দেশে কার্বন নিঃসরণের পরিমাণ 0.4 ভাগ থেকে বেড়ে 1 ভাগে পৌঁছতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের নবায়নযোগ্য জ্বালানি অর্থায়ন বিষয়ে সকালে এক আলোচনায় তিনি জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচতে ডিজেল চালিত সেচ পাম্পের বদলে সৌর সেচে গুরুত্ব দিচ্ছে সরকার। অনুষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানি এবং অর্থায়ন বিষয়ক চেঞ্জ ইনিশিয়েটিভ অনুসন্ধানী সাংবাদিকতায় ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে পুরস্কার পান মাছরাঙা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহমুদ কমল এবং বিশেষ পুরস্কার পেয়েছেন স্টাফ রিপোর্টার ফাতিমাতুজ জোহরা। নিঃসরণ আমরা যেটা করি এটা বর্তমানে আমরা 0.47 বলি, তবে এটা কিন্তু বাড়ছে। আমি আপনাদেরকে একটু সতর্ক করে দিতে চাই, হয়তো আমরা এই বছরের শেষে বা আগামী বছর যখন আমরা দেখবো এটা বেড়ে হয়তো 1-এর কাছাকাছি চলে যেতে পারে 1%। ডিজেল যে জেনারেটেড পাম্প যেগুলো আছে, যেগুলো আমরা কৃষির জন্য ব্যবহার করি, সেচের জন্য ব্যবহার করি, সেখানে যদি আমরা রিনিউয়েবল এনার্জির একটা ট্রান্সফরমেশন আনতে পারি, সেখানে প্রায় 5000 মেগাওয়াট আমরা রিনিউয়েবল এনার্জি আমরা জেনারেট করতে পারি। আসছে বাজেটে তৈরি পোশাক শিল্পে নীতি সহায়তা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। নয়তো বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখা কঠিন হবে বলে জানিয়েছে সংগঠনটি। আজ রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে বিজিএমইএ নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভায় সব কথা বলা হয়। এ সময় আসছে বাজেটে খাতের জন্য প্রণোদনা 2029 সাল পর্যন্ত বহাল রাখার দাবি জানায় সংগঠনটি। একই সঙ্গে নগদ সহায়তার ওপর আরোপিত কর 10% থেকে কমিয়ে 5% করার দাবি জানায় তারা। এছাড়া উৎসে কর 1% থেকে কমিয়ে 0.5 করার দাবিও জানিয়েছে সংগঠনটি। আর তন্তু জাতীয় পোশাকে বিনিয়োগ রপ্তানি বাড়াতে সহায়তা দেওয়ার আহ্বান জানান তারা। ঠাকুরগাঁওয়ে ঝড়ে বালিয়াডাঙ্গি উপজেলার 3 জনের মৃত্যু হয়েছে। লন্ডভন্ড হয়ে গেছে অন্তত 20টি গ্রাম। ভোর 5টায় এ ঘটনা ঘটে। এতে কাঁচা বাড়ি ঘরের টিনের চালা উড়ে যায়, গাছ ভেঙে পড়ে, ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি এবং দোকানপাট। ঝড়ের কবলে পড়ে 2 নারী এবং জমে থাকা পানিতে ডুবে মারা গেছে 2.5 বছরের এক শিশু। ঝড়ে পাড়িয়া ইউনিয়নের তিলকড়া, শালরাঙ্গা, বঙ্গভেটা, লোহারা, বামুনিয়া সহ 12টি গ্রাম, বড়বাড়ি ইউনিয়নের বেলবাড়ি, বটের হাট, হরিপুর সহ 8 গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। এদিকে ঘটনার পর থেকে এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। খেলার খবর, কাল থেকে রেকর্ড 20 দল নিয়ে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপের নবম আসর। উদ্বোধনী ম্যাচে রবিবার মুখোমুখি হবে 2 প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্র এবং কানাডা। বাংলাদেশ সময় খেলা শুরু হবে সকাল 6:30টায়। প্রতীক্ষার অবসান 2 বছরের, আবারও ক্রিকেটের ছোট ফরম্যাটের বিশ্বকাপ লড়াই। 4টি গ্রুপে ভাগ হয়ে 20 দলের লড়াই জমিয়ে তুলবেন ক্রিকেটাররা। উদ্বোধনী ম্যাচে প্রতিবেশী দেশ কানাডার বিপক্ষে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ভারত পাকিস্তানের গ্রুপে পড়েছে এই 2 দেশ, তাই স্বাভাবিকভাবেই প্রথম ম্যাচের ফলাফলের দিকে নজর থাকবে ক্রিকেট প্রেমীদের। গ্রুপের 5ম দল আয়ারল্যান্ড। 2 দলের অধিকাংশ ক্রিকেটারই উপমহাদেশের অভিবাসী। এছাড়া ক্যারিবীয় অঞ্চল থেকে আছেন অনেকে। স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্রই এগিয়ে থাকবে। কয়েকদিন আগে টেস্ট সদস্য বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের মধুর স্মৃতি এখনো টাটকা মার্কিনীদের।
টি-20তে 7 বারের লড়ে 4টি জিতেছে যুক্তরাষ্ট্র, 2টি কানাডা ও 1টি ম্যাচ টাই হয়। এর মধ্যে এই ভেন্যুতেই দুই দলের 4টি ম্যাচের সবকটিতেই জিতেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র, তাই কানাডা আন্ডারডগ হিসেবেই মাঠে নামবে। যুক্তরাষ্ট্রের ব্যাটিংয়ের ভরসা স্টিভেন টেইলর, কোরি অ্যান্ডারসন, মুনাং প্যাটেল, আন্দ্রেয়াস গুজ, হারমিত সিং ও মিলিন্দ কুমার। কোরি অ্যান্ডারসন নিউজিল্যান্ডের হয়ে 2020 সাল পর্যন্ত ঈর্ষণীয় ক্যারিয়ার গড়ে এখন রয়েছেন মার্কিনী দলে। ওয়ানডেতে 36 বলে সেঞ্চুরি করে একসময় বিশ্ব রেকর্ড করেছিলেন। কানাডার ব্যাটিংয়ের ভরসা অ্যারন জনসন, নবনীত ধালিওয়াল, রায়ান খান পাঠান ও রবীন্দ্র পাল সিং। নবনীত ছাড়া বাকি 3 জনেরই টি-20তে সেঞ্চুরি রয়েছে, এর মধ্যে জনসনের রয়েছে 2টি সেঞ্চুরি। এমনকি কানাডিয়ান ওপেনারের স্ট্রাইক রেট 166-র উপর। যুক্তরাষ্ট্র ও কানাডা দুই দলই রয়েছেন পার্ট টাইম ক্রিকেটার। যুক্তরাষ্ট্রের সফটওয়্যার ইঞ্জিনিয়ার সৌরভ নেত্রভালাকার ও কানাডার রয়েছে আরেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার শ্রেয়াস মোভা। ক্রিকেট তাদের দুজনের কাছেই বিনোদন, তবে সব ছাপিয়ে উদ্বোধনী ম্যাচেই ব্যাট বলের আলো ছড়াবে দুই আইসিসি সহযোগী দল, তারই দেখার অপেক্ষা। নজরুল ইসলাম, মাছরাঙা, নিউজ ডেস্ক। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। সিন্ডিকেটের কবলে দেশের শ্রমবাজার মালয়েশিয়া যাওয়া হলো না। 30,000 শ্রমিকের সিন্ডিকেটকারীরাই এখন বলছে এ প্রথা ভাঙা জরুরি। দুর্নীতির অনুসন্ধান এড়িয়ে সপরিবারে বিদেশে বেনজির, ফাঁকা ব্যাংক অ্যাকাউন্ট, বাড়ি বিক্রি, সে কোথায় আছে জানে না স্বরাষ্ট্রমন্ত্রী। এমপি হত্যা মামলা তদন্তের জন্য ভারতের ওপরে নির্ভর করছে বাংলাদেশ। আরেক আসামি সিয়ামকে জিজ্ঞাসাবাদের জন্য নেপালে দেবে পুলিশ। এ ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভিন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।